আমি চাকরির জন্য শহরে এসেছিলাম। তখন আমার এক বন্ধু আমাকে তার বাড়িতে থাকার জন্য অনুরোধ করল। সে বলল তার মায়ের যত্ন নিতে হবে এবং সে নিজে উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যাবে। যখন সে বিদেশে চলে যায় আমি খেয়াল করলাম তার মায়ের আচরণ আমার প্রতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। তিনি প্রায় কোনো না কোনো অজুহাতে আমাকে তার রুমে ডাকতেন। একদিন তিনি একটি মিথ্যা অজুহাত দিয়ে বললেন তিনি রাতে ভীষণ ভয় পান এবং আমাকে তার রুমে যেতে বললেন। সেদিন রাতে যখন আমি তার ঘরে ছিলাম, হঠাৎ তিনি আমার দিকে হাত বাড়িয়ে আমার মুখ স্পর্শ করতে শুরু করল। যেন চারপাশের সব কিছু থমকে গেছে। তার চোখে এক অদ্ভুত রকমের কোমলতা আর গভীরতা দেখা যাচ্ছিল। এরপর তিনি বললেন, কৌশিক, আমি জানতাম না তোমার বয়সের ছেলেরা এতটা পরিণত হতে পারে। এই বলে তিনি আমার নাম কৌশিক। আমি সম্প্রতি শহরে এসেছি একটি চাকরির জন্য। শহরে আসার আগে আমি আমার ঘনিষ্ঠ বন্ধু গীতেশের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যদিও এটি ছিল একটি ডিজিটাল বন্ধুত্ব, তবুও এটি ছিল খুব গভীর এবং আন্তরিক। আমি যখন শহরে পৌঁছলাম তখন গীতেশ নিজে স্টেশনে এসে আমাকে নিতে এলো। আমাদের প্রথম দেখা হলেও মনে হচ্ছিল আমরা বহুদিনের পরিচিত। স্টেশন থেকে বেরিয়ে গীতেশ আমাকে সোজা তার বাড়িতে নিয়ে যায়। এভাবেই শুরু হলো আমার নতুন শহরে জীবনের প্রথম অধ্যায়। গীতেশ আমাকে তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে পৌঁছানোর পরে আমার চোখ পড়ল এক সুন্দরী মহিলার দিকে। আমি ভেবেছিলাম তিনি গীতেশের বোন। তখনই গীতেশ আমার ভুল ভেঙে দিয়ে বলল, কৌশিক, ও আমার বোন নয়, ও তো আমার মা। আন্টি এতটাই সুন্দর এবং তরুণী দেখাচ্ছিলেন যে আমি তাকে বোন ভেবেছিলাম। আন্টিকে এত যুবতী মেয়ের মতো লাগছিল যে আমি তাকে আগে কখনো দেখিনি। তাই আমার ভুল হওয়াটাই স্বাভাবিক। সেদিন গীতেশের সঙ্গে দেখা হওয়ায় আমি খুব আনন্দিত হয়েছিলাম। দুপুরের খাবারের পর আমি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ নিজের থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। আমি বললাম আমাকে কিছু কাজ আছে এবং বেরিয়ে পড়লাম। তখনই গীতেশ আমাকে থামিয়ে দিয়ে বলল, কৌশিক, তুমি কেন হস্টেল খুঁজছ? তোমার নিজের একটা জায়গা থাকা সত্ত্বেও হস্টেলে থাকা ঠিক নয়। আমি অবাক হয়ে বললাম, নিজের জায়গা সেটা মানে কি? গীতেশ হাসতে হাসতে বলল, বন্ধু এত তাড়াতাড়ি আমাকে পর বলে দিলে। আমি শহরের হলেও বন্ধুত্ব কিভাবে পালন করতে হয় তা জানি। দেখো, এই বাড়িতে আমি আর আমার মা থাকি। তুমি খুব সহজেই এখানে মানিয়ে নিতে পারবে। আর আমি সামনে কিছু বছরের জন্য বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছি। তাই মায়ের দেখাশোনার জন্য কাউকে তো প্রয়োজন। আমি না থাকলে তুমি আমার মতো মায়ের দেখাশোনা করবে। গীতেশের কথা শুনে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সে আমাকে কখনো পর বলে ভাবেননি, বরং নিজের পরিবারের একজন বলেই মনে করেছিল। তার কথার সমর্থনে তার মা বললেন, হ্যাঁ কৌশিক, গীতেশ একেবারে ঠিক বলছে। যদি আমার ছেলে গীতেশ বিদেশে চলে যায়, তাহলে আমার আরেক ছেলে কি আমার কাছে থাকতে পারবে না? ঈশ্বর তোমাকে সঠিক সময়ে এখানে পাঠিয়েছেন। এর মানে ঈশ্বর চেয়েছিলেন তুমি আমার সঙ্গে থাকো। তাদের এই আন্তরিক আহ্বান আমি আর প্রত্যাখ্যান করতে পারলাম না। 2 দিন পর গীতেশ বিদেশে পড়াশোনার জন্য চলে গেল। তা যাওয়ার পর বাড়িতে আমি আন্টি একসঙ্গে থাকতে শুরু করলাম। নিজের পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে আমি দ্রুত একটি চাকরি খুঁজে নিলাম। 22 বছর বয়সে আমি পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা ত্যাগ করলাম এবং উপার্জনের জন্য চাকরি শুরু করলাম। আমার কাছে তেমন টাকা ছিল না যে আমি উচ্চশিক্ষার খরচ বহন করতে পারব। তাই চাকরি নেওয়ার সিদ্ধান্ত ছিল সময়োপযোগী। শহরে একটি মোটামুটি ভালো চাকরি পেয়েছিলাম। গীতেশের ভাগ্য খুবই ভালো ছিল। মাত্র 22 বছর বয়সে বিদেশে পড়াশোনার সুযোগ পেল। কিন্তু নিজের ভাগ্যের উপর আর দোষারোপ না করে আমি জীবনটাকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। সেদিন থেকে আমি গীতেশের মাকে নিজের মা বলে ভাবতে শুরু করলাম। আন্টির প্রতি আমার মনে এক গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা তৈরি হলো, যা আমাদের সম্পর্ককে আরও মজবুত করল। আমি আগে খেয়াল করিনি, কিন্তু ধীরে ধীরে আন্টির ব্যবহার ও কথাবার্তা আমার নজরে আসতে শুরু করল। আন্টি শহরে একটি চাকরি করতেন। সেদিন রাতে তিনি আমাদের জন্য আমার পছন্দের খাবার রান্না করেছিলেন। খাওয়ার সময় তিনি হাসি মুখে বললেন, তোমার সোশ্যাল মিডিয়া থেকে আমি তোমার কিছু পছন্দ জেনে নিয়েছি। তুমি লিখেছিলে আধুনিক খাবার তোমার খুব পছন্দ, তাই না? আমি বিস্মিত হয়ে গেলাম। আন্টি আমার পছন্দ অপছন্দের দিকে কতটা মনোযোগ দিয়েছেন তা বুঝতে পারছিলাম। সেদিন রাতের খাবারে তিনি আমার পছন্দের সমস্ত পদ পরিবেশন করেছিলেন। খাওয়ার সময় তিনি আমার পাশে এসে বসলেন এবং আমার থালায় একটি রুটি বাড়িয়ে দিলেন।
খাওয়া শেষ হওয়ার পর আমি আন্টিকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। ডাইনিং টেবিল পরিষ্কার করতে করতে আমি অনুভব করলাম যে আন্টি কেবল একজন মাতৃসুলভ ব্যক্তিত্ব নন, বরং তিনি আমাকে পরিবারের একজন সদস্যের মতো আপন করে নিয়েছেন। আমি থালা বাসন গুছিয়ে রাখতে শুরু করলাম। আমার কাজ দেখে আন্টি মুচকি হেসে বললেন, তুমি সত্যিই অসাধারণ ছেলে। আমি গীতেশের মুখ থেকে তোমার অনেক প্রশংসা শুনেছি। তখন থেকেই তোমার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল। তিনি আরও বললেন, তোমাদের দুজনের মধ্যে অনেক পার্থক্য। গীতেশ কখনো ঘরের কাজে সাহায্য করে না, বরং জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে রাখার ব্যাপারে খুব দক্ষ। গীতেশের মজার মজার অভ্যাসের কথা শুনে আমি হেসে উঠলাম। হাসির মাঝেই আন্টি হঠাৎ শান্ত হয়ে গেলেন। আমি ভেবেছিলাম হয়তো গীতেশের কথা ভেবে মন খারাপ হয়েছে। তাই আমি তার কাঁধে হাত রেখে বললাম, আন্টি যদি গীতেশের কথা মনে পড়ে তাহলে আমি তাকে ফোন করি। তুমি এমন মন খারাপ করে থেকো না। আন্টি আমার হাতের উপর হাত রেখে মৃদু হেসে বললেন, গীতেশ তো চিরদিনের জন্য বিদেশে যায়নি। আমি জানি সে আবার ফিরে আসবে। তার জন্য অপেক্ষা করতে করতে বসে থাকাটা আমার কাজ নয়। এরপর কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, আসলে আমি ভাবছিলাম তুমি কতটা ভদ্র এবং যত্নশীল। তুমি যদি বারবার এভাবে আমাকে মুগ্ধ করতে থাকো তাহলে আমায় সামলানো তোমার জন্য কঠিন হয়ে যাবে। এই কথা বলে আন্টি আমার হাত থেকে প্লেট নিয়ে রান্নাঘরে চলে গেলেন। আমি কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইলাম। তার কথাগুলো আমার মাথার উপর দিয়ে চলে গেল। ধীরে ধীরে আন্টি আমার সামনে তার আবেগ এবং অনুভূতি প্রকাশ করতে শুরু করলেন। আন্টির সৌন্দর্যের প্রভাব আমার উপর ধীরে ধীরে পড়তে শুরু করেছিল। প্রতিদিন সকালে তিনি খুব ভোরে উঠে যোগ ব্যায়াম করতেন। একদিন যখন আমি তাকে যোগ ব্যায়াম করতে দেখলাম, তখন তার তরুণ দেখানোর রহস্য আমার কাছে স্পষ্ট হয়ে গেল। তার নিয়মিত শরীর চর্চায় ছিল তার তারুণ্যের মূল কারণ। ব্যায়াম করার সময় আন্টিকে অসাধারণ লাগত, যা আমাকে তাকে নিয়ে ভাবতে বাধ্য করত। একদিন আন্টি আমাকে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি আসতে বললেন। তিনি বাজারে কেনাকাটা করতে যেতে চেয়েছিলেন এবং চেয়েছিলেন আমি তাকে নিয়ে যাই। সেদিন আমি দুপুরে অর্ধেক ছুটি নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি পৌঁছে আমি বারবার দরজার ঘণ্টা বাজালাম, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পেলাম না। এমনকি মনে হলো ঘণ্টার শব্দ হয়তো ভেতরে পৌঁছাচ্ছে না। তখন আমার সঙ্গে রাখা বাড়ির অন্য চাবি দিয়ে দরজার তালা খুললাম এবং ভেতরে প্রবেশ করলাম। ড্রয়িং রুমে কাউকে দেখতে পেলাম না। ঠিক তখনই আমি আন্টির ঘরের ভেতর থেকে পানির শব্দ শোনা যাচ্ছিল। প্রথমে ভাবলাম হয়তো বাড়ির কোন ঘরে পানির কল খোলা রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয়, এত ডাকাডাকির পরও আন্টিকে কোথাও দেখতে পেলাম না। মনে মনে ভাবলাম, কে জানে কতক্ষণ ধরে পানি অপচয় হচ্ছে। পানি যাতে আর নষ্ট না হয় সেই চিন্তা করে আমি সেই শব্দের খুঁজতে শুরু করলাম। ধীরে ধীরে সব দিক নির্দেশনা মেনে আমি একটি ঘরের সামনে এসে দাঁড়ালাম। সেখান থেকে বাথরুমের ভেতর থেকে পানির প্রবাহের শব্দ পাচ্ছিলাম। দরজা খুলতে গিয়েই হঠাৎ দেখলাম ভেতর থেকে দরজা খুলে গেছে। চোখের সামনে আন্টি দাঁড়িয়ে আছেন, সম্পূর্ণ ভিজে। তার মুখে জল বিন্দুগুলো জ্বলজ্বল করছিল। তার চুল থেকে টপটপ করে পানির ফোঁটা পড়েছিল। সেই মুগ্ধকর দৃশ্য দেখে আমি কিছুক্ষণের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম এবং তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তার সৌন্দর্যের মোহে এতটাই ডুবে গিয়েছিলাম যে সময়ের ধারণা হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে আমার হুঁশ ফিরল। বুঝতে পারলাম তিনি আমাকে দেখে আবার বাথরুমের দরজা বন্ধ করে দিয়েছেন। আমি ধীর পায়ে সেখান থেকে বের হয়ে হোলঘরে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর তিনি হোলঘরে এলেন এবং বললেন, কৌশিক, তুমি এসে গেছ? আমার ঘরে কেন এসেছিলে? তোমার ঘরে কি পানি নেই? তখন আমি বললাম, তোমার কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না, তাই মনে হয়েছিল তুমি হয়তো ঘরে নেই। তবে নলের পানির শব্দ শুনে তোমার ঘরের দিকে চলে এসেছিলাম। তিনি হেসে বললেন, আচ্ছা, কিছুক্ষণ আগে যা হয়েছিল সেটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। আজ আমি স্যান্ডউইচ দরজার কাছে রেখেছিলাম, তাই হয়তো তুমি খেয়াল করনি যে আমি ঘরেই আছি। এখন তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু প্রস্তুত হয়ে আসি। এটা বলেই তিনি তার রুমে চলে গেলেন, আর আমিও ফ্রেশ হওয়ার জন্য আমার ঘরে গেলাম। কিছুক্ষণ পর আমরা দুজনেই নিজেদের ঘর থেকে তৈরি হয়ে মার্ক যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আন্টি যখন বাইরে এলেন তখন তিনি খুব সাধারণ পোশাকে ছিলেন, কিন্তু তাও তাকে খুবই সুন্দর লাগছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন প্রথমবার একজন নারীর এমন সৌন্দর্য দেখছি। সেই মুহূর্তে আমি বারবার তার দিকে তাকাচ্ছিলাম। আন্টি আমার কাছে এসে মাথায় হাত রেখে বললেন, কৌশিক, তুমি এত কি ভাবছ বারবার?
চলো এবার তাড়াতাড়ি করো। তার কথায় আমার ধ্যান ভাঙল এবং আমি নিজেকে সামলে নিয়ে তার সাথে মার্কেটের দিকে রওনা দিলাম। গাড়িতে ওঠার পর আন্টি আমার পিছনে বসে 2 হাত আমার কাঁধে রাখলেন। মার্কেটে যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন ছিল আমি তাকে সেখানে নিয়ে গেলাম। তারপর তিনি একটি দোকানে গেলেন। সেখান থেকে তিনি কিছু পোশাক আর একটি সুন্দর নাইট ড্রেস কিনলেন। আর আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। বাড়ি ফিরে আন্টি আমার মুখে হাত বুলিয়ে বললেন, তুমি পুরোপুরি একজন পারফেক্ট মানুষ। তোমার মধ্যে সত্যিই সেই গুণ আছে। তুমি একবার অভিযোগ করনি, বরং যেখানে যেখানে আমার যাওয়ার দরকার ছিল তুমি আমাকে সেখানে নিয়ে গেছ। এতে আমার শপিং খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। নইলে তোমার বন্ধু গীতেশ সবসময় আমাকে একটা দোকানে নামিয়ে রেখে চলে যায়। আর আমাকে বাকি জায়গাগুলোতে হাঁটতে হয়। কিন্তু তুমি তো সব ব্যাগও নিয়ে নিলে এবং আমাকে গাড়িতে বসিয়ে প্রতিটি জায়গায় নিয়ে গেলে। এতে অনেক সময় বেঁচে গেছে। তারপর আন্টি আমার পিঠে আলতো করে হাত রাখলেন এবং মিষ্টি হাসি দিয়ে ঘরের দিকে চলে গেলেন। আন্টি খুব সহজভাবে আমার গালে আদর করে টেনে দিলেন। এই ঘটনাটি খুবই স্বাভাবিক ছিল। কিন্তু এর প্রভাব আমার মনে গভীর ছাপ ফেলতে শুরু করল। যেভাবে তিনি আমাকে প্রশংসা করলেন, আমি সেই চিন্তায় মগ্ন হয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। এরই মধ্যে আন্টি নতুন সেই নাইট ড্রেস পরে এসে আমার সামনে দাঁড়ালেন এবং বললেন, কেমন লাগছে আমাকে এই পোশাকে? আমি বললাম, আপনাকে তো দারুণ লাগছে, তবে নাইট ড্রেস একটু বেশি ঢিলে মনে হচ্ছে। আমার কথায় আন্টি বললেন, হয়তো পেছনের ফিতেটা আমি বাঁধেনি। কৌশিক, তুমি কি একটু সাহায্য করবে ফিতেটা বাঁধতে? আমি সানন্দে তার সাহায্য করতে শুরু করলাম। যখন আমি ফিতে বাঁধছিলাম তখন পোশাকের উপর থেকে সাবধানে কাজ করছিলাম। আমি এক কথায় তার প্রয়োজনের সবকিছু নিঃশব্দে করে যাচ্ছিলাম। পরের দিন সকালে তিনি যখন অফিস যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন একটি নতুন লাল রঙের একটি শাড়ি পরেছিলেন। ভালো করে প্রস্তুত হয়ে আসার পর তার সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। সেই দিন আন্টি বললেন, গতকাল তুমি দুপুরে আমার জন্য সময় নিয়েছিলে। আজ সকালেও কয়েক ঘন্টার জন্য একটু সময় দাও এবং আমার সাথে অফিসে চলো। আন্টি কেন আমাকে তার অফিসে নিয়ে যাচ্ছিলেন তা তিনি পুরোপুরি বুঝিয়ে বলেননি। আমরা যখন তার অফিসে পৌঁছলাম এবং তিনি তার ফ্লোরে প্রবেশ করলেন, তখন তিনি আমার হাত ধরে নিয়ে গেলেন। আমি যখন আন্টির অফিসে গিয়েছিলাম তখন আর এক অদ্ভুত আচরণ আমার নজরে আসে। অফিসের কর্মচারীদের মুখে নানা ধরনের ভাব প্রকাশে স্পষ্ট দেখা যাচ্ছিল। আন্টি দেখতে খুব বেশি বয়স্ক ছিলেন না, কিন্তু ওখানে ওনার ভূমিকা কী তা আমি বুঝতে পারছিলাম না। উনি শুধু নিজের ফ্লোরে আমাকে নিয়ে যাননি, বরং সরাসরি ওনার বসের কেবিনে নিয়ে গিয়েছিলেন। ওনার বস আমাদের এমন এক দৃষ্টিতে দেখছিলেন যেন কিছু একটা বুঝতে চেষ্টা করছেন। আন্টি বসের সাথে পরিচয় করানোর সময় বললেন, এটা আমার কৌশিক। এভাবে কাউকে পরিচয় করানো একটু অস্বাভাবিক মনে হচ্ছিল। পরিচয় করানোর পর আন্টি আমাকে বাইরে নিয়ে এলেন এবং বললেন, তুমি এখন বাড়ি ফিরে যাও। এই কথাগুলো শুনে আমি একটু বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আন্টি অফিসে যাওয়ার পুরো ঘটনাটাই আমার কাছে রহস্যময় লাগছিল। সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরলাম আন্টির আচরণে একটু অদ্ভুত মনে হলো। বাড়িতে ঢুকে উনি আমাকে আলিঙ্গন করলেন এবং বললেন, আজ তুমি আমার সাথে অফিসে গিয়ে সত্যিই অনেক সাহায্য করেছ। তোমার সাহায্য আমার খুব দরকার ছিল। উনি আমার সাথে কথা বলছিলেন এমন সময় হঠাৎ করে বাইরে বজ্রপাতে প্রচণ্ড আওয়াজ হল। সেই আওয়াজে আন্টি ভয় পেয়ে গেলেন এবং আমাকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে ওনার আলিঙ্গনের অনুভূতি ছিল কিছুটা ভিন্ন। বজ্রপাতের আওয়াজ থেমে গেলে আন্টি আমাকে ছেড়ে একটু দূরে সরে গেলেন। যাওয়ার সময় আমার মুখে হাত বুলিয়ে বললেন, ভাগ্য ভালো যে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলে। দেখো, তোমার ফেরার কিছুক্ষণ পরেই এমন প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। এই ঘটনাগুলো আমাকে ভাবিয়ে তুলল। আন্টির আচরণ যেন দিনের ঘটনা থেকেও গভীর কিছু বলতে চাইছিল। আন্টি এখন আমাকে নিয়ে আগের চেয়ে অনেক বেশি চিন্তা করতে শুরু করেছিলেন। এবং সত্যি বলতে সেই অতিরিক্ত যত্ন নেওয়া আমার বেশ ভালোই লাগছিল। তবে এর পাশাপাশি ওনার আচরণ নিয়ে কিছুটা সন্দেহ হচ্ছিল। সেদিন আন্টি দরজার কাছে দাঁড়িয়ে উত্তেজিত চোখে বৃষ্টি দেখছিলেন, কিন্তু বাইরে যাওয়ার সাহস পাচ্ছিলেন না। ওনার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে উনি বৃষ্টিতে ভেজার আনন্দ নিতে চান। তখন আমি ওনার হাত ধরলাম এবং বললাম, চলুন বৃষ্টি উপভোগ করি। আমি ওনাকে নিয়ে কম্পাউন্ডে বেরিয়ে গেলাম। আন্টি প্রথমে বৃষ্টিতে ভেজার জন্য ইতস্তত করছিলেন, কিন্তু আমি ওনার হাত শক্ত করে ধরে বললাম, কিছু ভাববেন না, এই মুহূর্তটা উপভোগ করুন।
বৃষ্টির জলে ভিজতে ভিজতে ওনার মুখে যে আনন্দ ফুটে উঠেছিল তা দেখে আমার মন ভরে গিয়েছিল। আন্টি যেন এক মুহূর্তে সব দ্বিধা ভুলে গিয়ে বলিউড সিনেমার কোনো দৃশ্যের মতো বৃষ্টিতে নাচতে শুরু করলেন। কখনো আমার চারপাশে ঘুরতে লাগলেন, কখনো আমার হাত ধরে নাচার চেষ্টা করছিলেন। সেই মুহূর্তে উনি হেসে বললেন, তুমি সত্যিই অনেক আলাদা। তোমার সঙ্গে বৃষ্টিতে ভিজে আমার মনে হচ্ছে আমি যেন কোনো সিনেমার নায়িকা আর তুমি আমার নায়ক। ওনার এই কথাগুলো খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলা হলেও আমার মনে এগুলোর প্রভাব একেবারে ভিন্ন ছিল। বৃষ্টির আনন্দের পর যখন আমরা ঘরে ফিরে এলাম, আন্টি আমার জন্য তোয়ালে নিয়ে এলেন এবং আমাকে বললেন, তাড়াতাড়ি মুছে নাও, ঠান্ডা লেগে যাবে। আন্টি এসে নিজের হাতে আমার চুল ঠিক করছিলেন। সেই সময় আমাদের চোখে চোখ পড়ল এবং আমি দেখলাম আন্টি আমাকে গভীর ভালোবাসায় দেখছেন। হঠাৎ উনি বললেন, কৌশিক, তুমি যেভাবে আমার সাথে কথা বলো তা গীতেশ কখনো করেনি। সে সব সময় তার পড়াশোনায় ব্যস্ত থাকত। আমি ওনার কথা শুনে হালকা হাসি দিয়ে বললাম, আচ্ছা আন্টি, আপনি আজ আমার পরিচয় আপনার বসের কাছে আমার কৌশিক বলে করিয়েছিলেন, এর মানে কি? কথা শুনে আন্টি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ উঠে চলে গেলেন। রাতে শোবার সময় আন্টি আমাকে ডেকে পাঠালেন। তিনি বললেন, আজ আমার খুব ভয় লাগছে। তুমি কি আজ আমার ঘরে শোবে? সাহায্যের জন্য আমি রাজি হয়ে গেলাম। সেই রাতে আন্টি ঘরে শোয়ার সময় বারবার মনে হচ্ছিল কেউ যেন আমাদের ঘরের দিকে নজর রাখছে। আমার দৃষ্টি কখনো দরজার দিকে, কখনো জানালার দিকে চলে যাচ্ছিল। ঘুমানোর আগে আন্টির দিকে তাকালাম আর দেখলাম উনি গভীর চিন্তায় আছেন। উনি জিজ্ঞেস করলেন, তুমি এখনো জেগে আছ কেন? আমি বললাম, আমার মনে হচ্ছে কেউ এই ঘরটা লক্ষ্য করছে। আন্টি বললেন, আমারও তাই মনে হচ্ছে। তাই তো আমি ঠিক করে ঘুমাতে পারছি না। হয়তো এটা আমাদের মনের ভুল। এই বলে তিনি আমাকে আশ্বস্ত করার জন্য আমার কাঁধে হাত রাখলেন এবং ঘুমানোর চেষ্টা করলেন। কিছুক্ষণ পর হঠাৎ ঘরের লাইট জ্বলে উঠল। আমাদের ভয় আরও বেড়ে গেল, কারণ মনে হলো কেউ দরজার কাছে এসে কিছু বলার চেষ্টা করছে। এক গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ একটি আওয়াজে আমার আন্টি ঘুম ভেঙে গেল। উঠে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে গীতেশ। আমাদের দিকে চেয়ে গীতেশ বলল, মা, তুমি এটা কি করছো? কৌশিক আমার বন্ধু, তোমার এমন আচরণ মানায় না। এখন তো তোমাকে মা বলতে পর্যন্ত লজ্জা লাগছে। আমি সঙ্গে সঙ্গে গীতেশকে থামিয়ে বললাম, তুমি যা ভাবছ তা ভুল। আন্টি ভয়ে ছিলেন, তাই আমাকে ওনার ঘরে থাকতে বলেছিলেন। তবে গীতেশের মুখে যে সব অভিযোগ শোনা যাচ্ছিল তাতে মনে হচ্ছিল ওর মনে আগে কোনো সন্দেহ দানা বেঁধেছিল। গীতেশ বলতে লাগল, মা, তুমি কিভাবে এমন করতে পারলে? ওনার কথাগুলো এতটা তিক্ত ছিল যে শুনে মনে হচ্ছিল এটি পরিকল্পিত। আমি বললাম, গীতেশ, এমন একটা ছোট বিষয় তুমি আন্টির উপর এত বড় অভিযোগ আনছে কিভাবে? তুমি কি অন্য কোনো রাগ প্রকাশ করছো? এরপর আমি জিজ্ঞেস করলাম, তুমি তো বিদেশে থাকার কথা ছিল, হঠাৎ করে ফিরে এলে কেন গীতেশ? উত্তরে বলল, আমি বিদেশে যেতে পারিনি কারণ মায়ের কাছে যথেষ্ট টাকা ছিল না। মা টাকার ব্যবস্থা করতে পারেননি, তাই আমি আমার কাকুর কাছে টাকা চাইতে গিয়েছিলাম। তবে মাকে এটা জানায়নি। গীতেশ আরও বলল, সেদিন যখন আমি কাকুর কাছে টাকা চাইতে যাই তখন উনি আমাকে মায়ের সম্পর্কে কিছু কথা বলেন, যেগুলো আমি আগে কখনো ভাবিনি বা গুরুত্ব দিইনি। আমার কাকু একদিন আমাকে বললেন, তোমার মা একজন অপরিচিত পুরুষের সাথে অস্বাভাবিক সম্পর্ক রাখছে। ওনার কথাগুলো আমার মনে গভীর ছাপ ফেলেছিল, কারণ ওনার কথা অস্বীকার করার কোনো কারণ ছিল না। বাবার অনুপস্থিতিতে মা কেন এত সজ্জিত হয়ে থাকতেন তা নিয়ে আমি আগে কখনো ভাবিনি। কাকুর কথা শোনার পর আমার মনে অনেক প্রশ্ন উঠে এলো। সেই দিন থেকেই আমি ঠিক করলাম মায়ের উপর নজর রাখব। আমি প্ল্যান করলাম যে আমাকে পরীক্ষা করার জন্য একটা ছল করব। ঠিক সেই সময় কৌশিক শহরে আসার কথা ছিল। আমি ঘোষণা করলাম যে আমি বিদেশে যাচ্ছি এবং কৌশিককে মায়ের সঙ্গে থাকার জন্য অনুরোধ করলাম। আমার সন্দেহ ছিল মায়ের প্রভাব কৌশিকের উপরও পড়তে পারে। পরে যা ঘটেছিল তা আমার সন্দেহকে সত্যি প্রমাণ করল। আমি দেখলাম মা এবং কৌশিকের মাঝে কিছু অস্বাভাবিক ঘটছে। তবে কৌশিকের দিকে আমার কোনো অভিযোগ নেই। আমি জানি মা কৌশিককে প্রলুব্ধ করেছিলেন। গীতেশ শেষ পর্যন্ত একটু শান্ত হল। তখন আমি বললাম, তুমি তোমার মায়ের উপর অভিযোগ করেছ। এখন খুশি? যদি আরও কিছু বলার থাকলে বলো, কারণ এরপর তোমার বলার সুযোগ হয়তো আর হবে না। আমি আরও যোগ করলাম, তুমি শুধু আমাদের উপর নজর রেখেছে, কিন্তু মায়ের আসল পরিস্থিতি দেখতে পাওনি। ও আমাকে অফিসে নিয়ে গিয়েছিল।
কারণ আর নতুন বস ওনাকে সন্দেহের চোখে দেখছিল। ও চেয়েছিল আমাকে সামনে রেখে পরিস্থিতি পরিষ্কার করতে। আমি গীতেশকে বললাম, তোমার মা একা নন, তবে তোমার থেকেও কোনো সাহায্য পান না। ওনার বসকে ওনার নিজের ক্ষমতা বোঝানোর জন্যই আমাকে অফিসে নিয়ে গিয়েছিলেন। আর তুমি যা দেখেছ তা ভুল। যখন তিনি আমার উপর হাত রেখেছিলেন তখনও তিনি আমাকে তোমার মতোই ভেবেছিলেন। মা কখনো আমাদের মধ্যে পার্থক্য করেননি। তুমি যদি অন্যদের কথায় কান না দিয়ে নিজের মাকে বোঝার চেষ্টা করতে, তাহলে ওনার সম্পর্কে এমন কুৎসিত কথা বলতে না। কয়েকদিন এখানে থাকার পর বুঝেছি যে আন্টি মানসিকভাবে খুব একা। তোমার জন্যই তিনি দ্বিতীয় বিয়ে করেননি এবং সবসময় তোমার জন্য বেঁচে থেকেছেন। কিন্তু যখন তোমার দায়িত্ব নেওয়ার সময় এলো, তুমি নিজের জগতে এতটাই মগ্ন ছিলেন যে মাকে অবহেলা করছ। উপরন্তু অন্যদের কথা শুনে নিজের মায়ের উপর অবিশ্বাস দেখিয়েছ। আমি কথা বলছিলাম তখন আন্টি আমার কাঁধে হাত রেখে বললেন, কৌশিক, তোমার মধ্যে যে বুদ্ধি ও বোঝাপড়া আছে তা গীতেশের মধ্যে নেই। আমি ওকে কখনো কষ্ট করে কিছু অর্জন করতে দিইনি। প্রয়োজনের সবকিছু আমি সময়মতো দিয়ে দিয়েছি। অথচ আজ আমার নিজের ছেলেই আমার ভালোবাসার প্রতিদান দিয়েছে সন্দেহ আর অবিশ্বাস দিয়ে। আমি গীতেশকে বললাম, তোমার কাকু কাকিমা তোমাকে তোমার মায়ের বিরুদ্ধে উস্কে দিয়েছেন, যাতে তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তারা সবসময় চেয়েছেন তোমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাও। আমি আন্টির দিকে তাকিয়ে দেখছিলাম যখন তিনি বললেন, তোমার কাকিমার কাছে যাওয়ার আগেই আমি তোমার কাকুর কাছে গিয়েছিলাম তোমার বাবার সম্পত্তির অংশ চাইতে। কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন তিনি কিছুই দেবেন না। তখন আমি তাকে বলেছিলাম, প্রয়োজনে আইনের সাহায্য নেব। সবকিছু আমি তোমার জন্যই করেছিলাম গীতেশ, কারণ আমি চেয়েছিলাম তুমি বড় শহরে পড়াশোনা করতে যাও। আমি কখনো তোমার স্বপ্নগুলোকে ভাঙতে চাইনি। কিন্তু আমি জানতাম না তুমি এত সহজেই অন্যদের কথায় প্রভাবিত হয়ে যাবে। আজ তুমি তোমার মায়ের ভালোবাসার প্রতিদান এভাবেই দিলে। এই কথা বলে আন্টি কান্নায় ভেঙে পড়লেন। ওনার কথা শুনে গীতেশ যেন হঠাৎ করে বাস্তবে ফিরে এল। সে বুঝতে পারল সে অন্যদের কথায় আমাকে বিশ্বাস করতে ভুল করেছিল এবং আন্টিও আমার উপর ভিত্তিহীন সন্দেহ করেছিল। নিজের ভুল বুঝতে পেরে গীতেশ কান্নার মধ্যে মায়ের কাছে ক্ষমা চাইলা। আন্টি ছিলেন একজন মা, তাই তিনি তার ছেলেকে সহজে ক্ষমা করে দিলেন। গীতেশ তখন আমাকে অনুরোধ করল আমি যেন তাদের বাড়িতে থেকে যাই। কিন্তু আমি বুঝতে পারলাম এই মা ছেলের সম্পর্ক আবার স্বাভাবিক হওয়ার জন্য তাদের সময় প্রয়োজন। গীতেশের উচিত তার মায়ের ত্যাগ এবং তার জন্য করা সংগ্রামগুলি উপলব্ধি করা। আমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে আন্টির দিকে তাকিয়ে বললাম, আপনার মমতা আর ত্যাগের জয় হবেই। গীতেশ আপনাকে আবার বুঝতে শিখবে। আন্টি চোখের জল মুছতে মুছতে বললেন, তুমি ঠিক বলছ কৌশিক, আমি ছোটবেলা থেকেই আমার বাড়ির দারিদ্র্য দেখেছি। সেই সময় থেকেই ছোটখাটো কাজ করে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কিন্তু আজকের দিনে আমরা অনেক সময় লক্ষ্য করি বাবা মায়েরা তাদের সন্তানদের প্রত্যেকটা ইচ্ছা অবিলম্বে পূরণ করার চেষ্টা করেন। এর ফলে সন্তানেরা এসবের অভ্যাস করে ফেলে। যদি কোনো সময় বাবা মা সন্তানদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হন, তখন সন্তানরা রেগে যায় এবং অনেক সময় তাদের সাথে খারাপ ব্যবহার করে। এমন পরিস্থিতি এড়াতে বাবা মায়েদের উচিত সবসময় সন্তানের সব ইচ্ছা পূরণ না করা। মাঝে মাঝে না বলা অত্যন্ত জরুরি। সন্তানদের বোঝা উচিত যে তাদের বাবা মা তাদের জন্য দিনরাত পরিশ্রম করেন। তবে তারা সম্পর্ক, ভালোবাসা এবং অর্থের প্রকৃত মূল্য বুঝতে পারবে। বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।